জর্জ হ্যারিসন। নামটা শুনলেই সবার আগে মাথায় আসে বিটলস ব্যান্ডের কথা, তাই না? কিন্তু তার পরিচয়টা শুধু একজন গিটারিস্ট বা ব্যান্ডের সদস্য হিসেবে আটকে নেই। সত্যি বলতে তার লেগেসি সঙ্গীতের সীমানা ছাড়িয়ে আরও অনেক দূর পর্যন্ত চলে গেছে। চলুন আজ এই কিংবদন্তির জীবন আর কাজ নিয়েই কথা বলা যাক। এই একটা কথাই হয়তো তার পুরো পরিচয়টা তুলে ধরে। বিশেষ করে আমাদের ভারত আর বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন বন্ধু, একজন আপনজন। কিন্তু কেন এই অঞ্চলের মানুষ তাকে কোনোদিনও ভুলতে পারবে না? আচ্ছা, সেই গল্পটাই আজ জানা যাক। একবার দৃশ্যটা ভাবার চেষ্টা করুন তো। সালটা ১৯৭১, জায়গা নিউ ইয়র্ক শহর, আর সেখান থেকে হাজার হাজার মাইল দূরে একটা ভূখণ্ডে চলছে এক ভয়াবহ গণহত্যা। জন্ম নিচ্ছে বাংলাদেশ। ঠিক সেই সময় মানবতার ডাকে সাড়া দিয়ে একজন শিল্পী এগিয়ে এলেন। তার জীবনের এই অধ্যায়টা সত্যি বলতে ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকার মতো। এটা শুধু একটা কনসার্টের গল্প না, এটা হলো সঙ্গীত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার একটা চেষ্টার গল্প। গল্পের শুরুটা হয়েছিল সেতারের জাদুকর পণ্ডিত রবিশঙ্করের একটা আকুতি থেকে। তিনি তার বন্ধু জর্জকে ফোন করে বলেন বাংলাদেশের সেই ভয়াবহ পরিস্থিতির কথা, পাকিস্তান সেনাবাহিনীর চালানো গণহত্যার কথা, আর ভারতে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ অসহায় শরণার্থীর কথা। জর্জ কিন্তু শুধু শুনেই থেমে থাকেননি, তিনি এমন একটা পদক্ষেপ নিলেন যা ইতিহাস হয়ে গেল। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজন করে ফেললেন কনসার্ট ফর বাংলাদেশ। আর তার এক ডাকে বব ডিলান, রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটনের মতো সব কিংবদন্তিরা চলে এসেছিলেন। এটাই ছিল পৃথিবীর প্রথম এত বড় মাপের বেনিফিট কনসার্ট, যা পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিল বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের কথা। কিন্তু যিনি মানবতার জন্য এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন, তার নিজের শুরুটা কোথায় হয়েছিল? আচ্ছা, চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। তার জন্ম আর বেড়ে ওঠার গল্পে ফেরা যাক। জর্জ হ্যারিসনের জন্ম ১৯৪৩ সালের ২৫শে ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে। তার সেই বাড়িটা এখন ফ্যানদের কাছে একটা তীর্থস্থানের মতো। আর মজার ব্যাপার কি জানেন, এই এলাকার প্রাইমারি স্কুলেই কিন্তু জন লেনন আর পল ম্যাকার্টনির সাথে তার প্রথম আলাপ হয়েছিল। বাবার এক বন্ধুর কাছে তার গিটারে হাতে খড়ি, আর মাত্র ১৩ বছর বয়সে প্রথম গিটারটা হাতে পাওয়ার পরেই জর্জের জীবনের রাস্তাটা যেন একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। হাই স্কুলে তিনি ঠিক করে ফেলেন যে সঙ্গীত, বিশেষ করে রক অ্যান্ড রোল, এটাই হবে তার জীবন। ১৯৫৬ সালে তিনি আর তার বন্ধু ম্যাককার্টনি মিলে যোগ দেন জন লেননের প্রথম ব্যান্ড কোয়ারিমেনে। তার প্রতিভা ঠিক কোন পর্যায়ের ছিল সেটা বুঝতে এই একটা সংখ্যাই যথেষ্ট: ১১। বিখ্যাত রোলিং স্টোন ম্যাগাজিনের করা সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় জর্জ হ্যারিসনের র্যাঙ্ক ছিল ১১। ভাবা যায়? এটা তো তার অসাধারণ স্কিলের একটা ছোট্ট স্বীকৃতি মাত্র। তার গিটারের জাদু তো ছিলই, কিন্তু তিনি অসাধারণ গানও লিখতেন। বিটলসের হয়ে ওয়াইল মাই গিটার জেন্টলি উইপস বা ফ্র্যাঙ্ক সিনাট্রার মতে সর্বকালের সেরা প্রেমের গান সামথিং, এইসব কালজয়ী গান তো তারই লেখা। সঙ্গীতের দুনিয়ায় একেবারে চূড়ায় পৌঁছে যাওয়ার পরেও জর্জের ভেতরে কোথায় যেন একটা ফাঁকা জায়গা ছিল। তিনি এমন কিছুর খোঁজ করছিলেন যা তাকে এই নাম, যশ, খ্যাতির ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। ১৯৬৫ সাল হেল্প সিনেমার সেটে একটা অদ্ভুত সুন্দর বাদ্যযন্ত্রের প্রেমে পড়ে গেলেন তিনি, সেতার। আর সেখান থেকেই সবকিছু শুরু। পরের বছর ১৯৬৬ সালটা তার জীবনে ছিল এক কথায় বৈপ্লবিক। তিনি ভারতে চলে এলেন পণ্ডিত রবিশঙ্করের কাছে সেতারের তালিম নিতে, মহর্ষি মহেশ যোগীর কাছে ধ্যান শিখতে, আর ওই একই বছর মডেল প্যাটি বয়েডকে বিয়েও করলেন। ভারতীয় সংস্কৃতি আর দর্শনের প্রতি তার এই টানটা কিন্তু কোনো সাময়িক ব্যাপার ছিল না। বিটলসের বাকিরা যখন মহর্ষির আশ্রম থেকে খুব তাড়াতাড়ি আগ্রহ হারিয়ে ফেলল, জর্জ কিন্তু ধ্যানের গভীরে আরও ডুবে গেলেন। পরের দিকে তিনি তো হরেকৃষ্ণ আন্দোলনেরও একজন মুখ্য ব্যক্তি হয়ে উঠেছিলেন। এই আধ্যাত্মিকতাই ধীরে ধীরে তার সঙ্গীতের মূল সুর হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচেয়ে বড় ব্যান্ডের অংশ হয়েও জর্জের ভেতরে কিন্তু একটা ছাপা ক্রিয়েটিভ অতৃপ্তি কাজ করছিল, আর সেটাই শেষ পর্যন্ত তাকে একটা নতুন পথে নিয়ে যায়।
সত্যি বলতে বিটলসের ভেতরে জর্জ এক ধরনের সৃজনশীল হতাশায় ভুগছিলেন। ব্যান্ডের লিড গিটারিস্ট তিনি, অথচ নিজের লেখা গানগুলোকে সেভাবে সামনে আনতে পারছিলেন না। তার মূল দুঃখটা ছিল ব্যান্ডের প্রধান দুই গীতিকার জন লেনন আর পল ম্যাকার্টনি তার লেখা বেশিরভাগ গানই পাত্তা দিতেন না বা বাতিল করে দিতেন। তার অসাধারণ প্রতিভাটা যেন দুই মহিরুহের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছিল। আর এই সংখ্যাটা সেই চাপা পড়া প্রতিভারই একটা প্রমাণ। ৮০। তার প্রডিউসার পরে জানিয়েছিলেন যে বিটলসে থাকার সময় জর্জ কমপক্ষে ৮০টা গান লিখেছিলেন, যার একটাও তিনি তখন রেকর্ড করার সুযোগ পাননি। ভাবা যায়? তো ব্যান্ডের ওপর অভিমান করে হোক বা নিজের ভেতরের শিল্পী সত্তাকে মুক্তি দিতেই হোক, ১৯৬৮ সালে জর্জ তার প্রথম সোলো অ্যালবাম ওয়ান্ডারওয়াল মিউজিক বের করেন। এটা ছিল একরকম স্বাধীনতার ঘোষণা। আর এর ঠিক ২ বছর পরেই ভেঙে যায় স্বপ্নের ব্যান্ড বিটলস। তাহলে সব মিলিয়ে জর্জ হ্যারিসন আমাদের জন্য কি রেখে গেছেন? তার লেগেসি কি শুধু কয়েকটা হিট গানের মধ্যে সীমাবদ্ধ? একদমই না। জর্জ হ্যারিসন আসলে তার সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একজন মানুষ ছিলেন। তিনি প্রথম ওয়েস্টার্ন অডিয়েন্সের কাছে ভারতীয় সঙ্গীত আর দর্শনকে এত বড় আকারে পরিচিত করান। তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন একজন শিল্পী কিভাবে তার জনপ্রিয়তাকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে। আর কনসার্ট ফর বাংলাদেশ তো এর সবচেয়ে বড় উদাহরণ। মাত্র ৫৮ বছর বয়সে ২০০১ সালের ২৯শে নভেম্বর এই মহান শিল্পী আমাদের সবাইকে ছেড়ে চলে যান। কিন্তু তার সৃষ্টি, তার আদর্শ আজও আমাদের মাঝে বেঁচে আছে। তার মৃত্যুর ৮ বছর পর ২০০৯ সালে হলিউড তাকে স্টার অন দ্য ওয়াক অফ ফেম সম্মাননা দিয়ে তার অবদানকে স্বীকৃতি জানায়। তার পুরনো সঙ্গীরাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানে এসে দাঁড়ায়, একজন শিল্পীর সাফল্য বা তার উত্তরাধিকারকে আমরা ঠিক কীভাবে মাপব? তার কতগুলো রেকর্ড বিক্রি হলো সেই সংখ্যা দিয়ে, নাকি তার কাজ কতগুলো মানুষের জীবনকে ছুঁয়ে গেল, তাদের পাশে দাঁড়ালো সেটা দিয়ে? জর্জ হ্যারিসনের জীবন আমাদের এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।